নমস্কার বন্ধুরা, আজকে আবার আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে এলাম। আমরা যেটা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, পলিটিক্যাল সায়েন্স বা সোশিয়োলজি বা হিস্ট্রি, সেখানে আমরা একটা ইনভেরিয়েবলি জিনিস পড়ি, সেটা হচ্ছে এলিট থিওরি। কোনো না কোনোভাবে আমাদের এলিট থিওরি পড়তে হয়। পলিটিক্যাল সায়েন্সে আমরা পলিটিক্যাল সোশিয়োলজি ব্যাপারে, এলিট থিওরির ব্যাপারে পড়ি, এবং এর সঙ্গে আরেকটা জিনিস পড়ি, সেটা হচ্ছে সোশ্যাল মোবিলিটির কনসেপ্ট। এবার এলিট থিওরি কি, সেই ডিসকাশনটা খুব একটা মনে হয় না এখানে আমি আলোচনা করব। আমাদের রাজ্যে এখন একটা খুব ভয়াবহ একটা অবস্থার মধ্যে দিয়ে আমাদের রাজ্য যাচ্ছে, হয়তো বা দেশও, কিন্তু রাজ্যেই প্রমিনেন্টলি বেশি। আরজি করের ঘটনা আপনারা সবাই জানেন, যে নৃশংসতার সাথে একজন ডাক্তারের জীবন ছিনিয়ে নেওয়া হয়েছে, এবং যেভাবে তার পরবর্তীতে সরকারি সংস্থা এবং তার অথরিটিদের দ্বারা ন্যায় বিচারকে একটা বিলম্বিত করার প্রচেষ্টা চলছে, সেটা নিয়ে কিছু বলা এখনকার পরিস্থিতিতে খুবই দুর্বিষহ আমাদের মতো খুব সাধারণ মানুষদের পক্ষে। কিন্তু রাজ্য একটা ভয়াবহ পরিস্থিতিতে যাচ্ছে, এবং সবাই এটার প্রতিবাদও করছে। করা উচিত, অবশ্যই করা উচিত। এই সঙ্গে আরেকটি ঘটনা ঘটেছে, বর্ধমানের আরেকটি মেয়েকে ধর্ষণ করে, সম্ভবত গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। এখানে একজন দেবনাথ, একজন হাঁসদা, বা কিছু বছর আগে একজন বর্মন, আমাদের কোচবিহারের মেয়ে ছিল, কোচবিহার মেয়ে ছিল। তো এই ঘটনাগুলো ইনভেরিয়েবলি ঘটছে সমস্ত জায়গায়। আমি নিজে যখন 2012 সালে সমগ্র দিল্লির নির্ভয়া ঘটনা ঘটেছিল, আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি, সারা দেশ জুড়ে, বিশেষ করে দিল্লিতে বিশাল বড় আন্দোলন হয়েছিল। সরকার বাধ্য হয়েছিল আইনে পরিবর্তন করতে। এক্ষেত্রেও আজই কিছু নতুন গাইডলাইন এসেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। কিন্তু দিল্লির পরে কামোদিনী হয়ে গেছে। আরজি করের ঘটনার পরে কদিন পরেই বর্ধমান চলে এসে, বা তার কিছু আগে কোচবিহার। কিন্তু আরজি কর আর বর্ধমানের যে দূরত্ব, সেই মানসিক দূরত্ব আমরা বোধহয় অতিক্রম করতে পারছি না। আমাদের প্রতিবাদের সত্তা বোধহয় তখন সিলেক্টিভ থেকে যাচ্ছে, বা এক জায়গায় কেন্দ্রীভূত থেকে যাচ্ছে। একজন ডাক্তারি পড়ুয়া ছাত্রী, বা একজন যে ডাক্তার, যিনি পিজি করছেন, তিনি ইতিমধ্যেই ডাক্তার হয়ে গেছেন, তার সাথে আমরা আরেকজন ডিস্টেন্স এডুকেশনে পড়া বা বাইরে কোথাও কাজ করা, শ্রমিকের কাজ করা মানুষের পার্থক্য করে ফেলছি। প্রতিবাদের ভাষা তখন থেমে যাচ্ছে। এবার এলিট থিওরি দিয়ে দেখলে এটাও এক ধরনের এলিটিজম। প্রতিষ্ঠান, আপনার অবস্থান, এই সব কিছু আপনাকে একটা সামাজিক সম্পদ বা সোশ্যাল ক্যাপিটাল দেয়।
আপনি হয়তো সেটা চাননি ইনভেরিয়েবলি, আপনি হয়তো খুব সাধারণ অবস্থা থেকে এসেছেন, কিন্তু প্রতিষ্ঠান সেটা আপনাকে দেয়। আরজি করের মেয়েটি যে দেবনাথ, তিনিও জাতিগতভাবে সমাজের খুব উঁচু স্তরে অবস্থান করছিলেন সেরকম না, প্রিয়াঙ্কার থেকে হয়তো একটু উঁচু স্তরে, কিন্তু খুব অবস্থান না, আর্থিকভাবেও না, কিন্তু তিনি তার নিজের যোগ্যতায়, কারণ তার বাবা সেলাইয়ের কাজ করেন, দর্জির কাজ করেন, কিন্তু তার বাবা দর্জির কাজ করেন, কিন্তু তিনি নিজের পড়াশোনার মাধ্যমে যখন ডাক্তার হয়ে গেছেন এবং একটি প্রিমিয়াম ইনস্টিটিউশনে পড়াশোনা করছেন, সেই পার্থক্যটা সবসময় তাকে বাকিদের থেকে, অন্যদের থেকে আলাদা করে দেয়। এটার জন্য তিনি কোনোভাবে দোষী নন। আমার শুধু প্রশ্ন একটাই, আমরা কি বর্ধমানের নির্যাতিতার কথা ভাববো না, বা কোচবিহারের নির্যাতিতার কথা ভাববো না? এবার এই আরজি করের ঘটনা নিয়ে যখন এই উত্তাল প্রতিরোধ চলছে, এবং তারপরে বর্ধমানের ঘটনাটার পরে অনেকে চিরাচরিত দোষে আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এবং তাদের ছাত্রদের সমালোচনা এক ধরনের করা শুরু হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা থাকতে পারে, আমি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, নিজে কখনো ছাত্র রাজনীতি করিনি সরাসরি, আমি বিশ্বাস করি যাদবপুর ছাত্র রাজনীতির সমস্যা আছে, কিন্তু সব কিছুতেই একটা ইনস্টিটিউটকে দোষী সাব্যস্ত করা একটা সমস্যাজনক জায়গা, এবং সেটা দোষীটা এই জন্য সাব্যস্ত করার চেষ্টা হচ্ছে যে বলা হচ্ছে যে কেন তাহলে বর্ধমানের জন্য হোক কলরব হবে না। সেটা একটা ভ্যালিড কোশ্চেন, সেটা সমাজের সব স্তরের থেকে হওয়া উচিত, কিন্তু এটাও বুঝতে হবে আমাদের যে প্রত্যেকটা ইনস্টিটিউশন তার মতো করে এনভায়রনমেন্ট তৈরি করে নেয়। প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে বর্ধমানের ঘটনার ক্ষেত্রে সেই মেয়েটির লোকাল ইনস্টিটিউশন কেন ভোকাল হতে পারছে না, কেন আমরা আমাদের স্কুল কলেজগুলোকে, তাদের ছাত্রদেরকে প্রতিবাদী সত্তা শেখাতে পারছি না? সেই প্রশ্নটা আমার, সেই দায়টা আমাদের। আমার এক পরিচিত ছাত্র, ভাস্তা বলি আমি তাকে, সে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে এখন ডাক্তারি পড়ছে, বাচ্চা ছেলে, 1 বছর হয়েছে কেবল MBBS। সে আমাকে আগের দিন বলছিল, আঙ্কেল আপনাদের কলেজে এটা নিয়ে কোনো আন্দোলন হচ্ছে না? আমি তাকে জবাব দিতে পারিনি, আমি তাকে বলতে পারিনি কেন হচ্ছে না। দুর্ভাগ্যজনকভাবে রাজ্যের বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোতেই, শুধু এই ঘটনার জন্য না, অন্য যে কোনো ঘটনাতেই একটা গণতান্ত্রিক পরিবেশ নেই। ফলে এলিট ইনস্টিটিউশন শুধুমাত্র এলিট তার পড়াশোনা, তার আর্থিক অবস্থানের জন্য হয় না, তার বৌদ্ধিক চিন্তার জন্য, তার র্যাডিক্যাল চিন্তার জন্য হয়। সেই র্যাডিক্যাল চিন্তাতে কিছু সমস্যা থাকতে পারে, কিছু অসুবিধা থাকতে পারে, কিন্তু সেই পার্থক্যটাই তাকে অন্য প্রতিষ্ঠানের সাথে বা অন্য সংস্থার সাথে পার্থক্য দিলাম। এবং এই যে সোশ্যাল মোবিলিটির কথা বলছিলাম, যে একজন দর্জির মেয়ে সেলাই করছেন, তার সন্তান, তাকে কষ্ট করে মানুষ করেন, তিনি যখন আপওয়ার্ড মোবিলিটির মাধ্যমে সমাজের উপর স্তরে চলে যান, একটা এলিট ইনস্টিটিউশনে বসে যান, সেটা কিন্তু তাকে একটা উপরের জায়গায় পার্থক্য করে দেন, তাকে একটা পলিটিক্যাল স্ট্যান্ড, হয়তো তিনি রাজনীতি করতেন না, তিনি পছন্দও করতেন না, হতেই পারে, কিন্তু যখন তার উপর আঘাত আসে তখন একটা কালেকটিভ প্রতিরোধ আসে, কারণ সেখানকার বাকি সদস্যরা একটা পলিটিক্যাল ক্যাপিটাল নিয়ে চলে এবং তারা সেটাকে সুরক্ষিত রাখতে চায়, হয়তো বা নিজের স্বার্থে।
এলিট থিওরি বা এলিট থিওরি, সোশ্যাল মোবিলিটি থিওরি, এই দুটোই এখানে মিশে যায়। ফলে সমস্যা যেমন থাকছেই, মানে যেখানে এই দুই ক্ষেত্রেই ভিক্টিমদের করার কিছু নেই। আরজি করের মেয়েটির কোনো দোষ নেই যে সে আরজি করে পড়তো কোনো পেরিফেরির কোনো কলেজে, জেলা স্তরের কোনো নতুন কলেজে ছাত্রী ছিল না, বা বর্ধমানের সেই মেয়েটিরও কোনো দোষ নেই যে সে একটা হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। কিন্তু আমাদের প্রতিবাদ তখন সিলেক্টিভ হয়ে যায়, আমাদের প্রতিবাদ তখন থেমে যায়। এবং এটার কারণ একটাই যে আমরা যতই গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলি, আম্বেদকর একটি কথা বলেছিলেন 1947 সালে যখন সংবিধানকে গ্রহণ করা হচ্ছে, যেই দিন ভীমরাও রামজি আম্বেদকর সংবিধানের পরে একটি কথা বলছেন যে আমরা এই দিন থেকে রাজনৈতিক স্বাধীনতায় উত্তীর্ণ হলাম, কিন্তু সেটা সামাজিক স্বাধীনতার গ্যারেন্টি না। কারণ আর্থিক স্বাধীনতা যতদিন না আসবে, আর্থিক সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতার কোনো ভ্যালু নেই। আমরা জানি যে জেলা স্তরের স্কুল কলেজগুলোতে আসলে গণতান্ত্রিক কোনো পরিবেশ নেই। হ্যাঁ, এলিট ইনস্টিটিউশনগুলো তো যে আছে বলা যাবে না খুব ভালো করে, কিন্তু তাও সেখানে ছাত্ররা তাদের বক্তব্য রাখতে পারে, প্রতিবাদ করতে পারে। এবং এই যে সমস্যা সেন্টার আর পেরিফেরি, এই সমস্যাটা পুরো সমাজের সমস্যা, ব্যক্তির সমস্যা। একজন ডাক্তারের দুর্ঘটনার খবরে, ডাক্তারের হত্যার খবরে, ধর্ষণের খবরে আপনি যত বিচলিত হন, একজন সাধারণ মানুষের ক্ষেত্রে, যিনি হয়তো ততটা সমাজের উপর স্তরে বিলং করে না, অন্যরা তখন মানুষের প্রতিবাদী সত্তা যেমন জাগে না, তেমনি ইনস্টিটিউশনগুলো সেই জিনিসগুলোকে অত সহজভাবে নেয় না, অত সিরিয়াসভাবে নেয় না। যেমন সেটা মিডিয়া হতে পারে, সোশ্যাল মিডিয়া, পুলিশ, জুডিশিয়ারি, সমস্তই। এটা এক ক্ষেত্রে সবাইকে বাধ্য করে আরও উপরের স্তরে যাওয়ার, আরও কম্পিটিশনের মাধ্যমে সবসময় উপরের স্তরে এই এলিট ইনস্টিটিউশনগুলোর সাথে নিজেকে যুক্ত করার প্রচেষ্টা করতে। আমরা ক্যাম্পাসিংয়ের কথা শুনি স্কুল কলেজ লেভেলে, ভালো স্কুল ভালো কলেজ। এটার অন্যতম কারণও এটাও। শুধু প্রতিবাদী না, তার যে ব্র্যান্ড ভ্যালু, তার যে ছাপ, যেটা আপনাকে বাকিদের থেকে আলাদা করে, এটা একটা বড় পাওনা যারা সেই প্রতিষ্ঠানগুলোর সাথে জুড়ে থাকে। অবশ্যই এর মানে এই না যে প্রতিষ্ঠানগুলো পারফেক্ট, প্রতিষ্ঠানগুলোরও সমস্যা আছে, কিন্তু তারা রেস্ট অফ দ্য বাকিদের থেকে আগিয়ে সুরক্ষিত, প্রিভিলেজ বলতে পারি আমরা। এবং এই পার্থক্যটাই কিন্তু বর্ধমান বা কোচবিহারের সাথে আরজি কর বা দিল্লির নির্ভয়ার পার্থক্য করে দেয়। আমরা চাই না অনেকেই, কিন্তু সেই পার্থক্যটা আর দূর হয় না। আরজি করের মেয়েটি এবং বর্ধমানের মেয়েটি রেল লাইনের সেই দুটো লাইনের মতো, যারা হয়তো পাশাপাশি যায় সব সময়, কিন্তু যাদের ফেট বা যাদের জীবনকে হয়তো একই সুতায় বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু তারা রেল লাইনের সেই দুটো লাইনের মতো, যারা কখনো এক হতে পারে না। আজকে এখানেই রাখছি।